নমস্কার। মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের তরফ থেকে আমরা চলে এসেছি ডক্টর প্রফেসর পল্লব কুমার দত্তের কাছে। এবারের মহেশতলার গর্ব হিসেবে আমরা পল্লব কুমার দত্তকে সম্মানিত করতে চলেছি। ওনার থেকে জেনে নেব ওনার জীবন সম্বন্ধে কয়েকটা ব্যাপার, কয়েকটা কথা। আর আজকের দিনে উনি কীভাবে শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন এবং শিক্ষার বিকাশ নিয়ে কীভাবে কাজ করছেন। স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমরা প্রথমে জানতে চাইব আপনার বাল্যকাল সম্বন্ধে। আপনি যদি আপনার বাল্যকাল সম্বন্ধে কিছু বলেন। আমি 1960 সালের 31শে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার 95 গ্রাম নামক গ্রামে জন্মগ্রহণ করেছি এবং পরে যখন বয়স 1 বছর 1.5 বছর এখন হবে তখন বাবার কর্মস্থল ওই পূর্ব বর্ধমান জেলারই ভাতার থানার অন্তর্গত এরুয়ার গ্রামে আমি চলে এসেছি। আমি এবং সহ আমার ফ্যামিলি সকলেই চলে এসেছি। সেখানে এরুয়ার রামশরণদে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমার প্রাথমিক শিক্ষা। তারপরে ওই গ্রামেরই এরুয়ার ভুবনমোহন দত্ত পাবলিক ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পাস 1976 সালে। স্যার এবারে জানবো আপনার কর্মজীবন সম্বন্ধে। আমি 1976 সালের উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলকাতা সিটি কলেজে আমার বিএসসি করার জন্য চলে এলাম পড়াশোনা করার জন্য। তারপরে আমি 1981 সালে এমএসসি পাস করলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজ থেকে শারীরবিদ্যা বিভাগে এমএসসি পাস করলাম। 1982 সালের 25শে আগস্ট থেকে সেখানে সেই বিদ্যালয়টি ছিল ভাতার এমপি হাই স্কুল, ভাতার থানার অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার। সেখানে যোগ্যতার সঙ্গে 10 বছর আমি শিক্ষকতা করার পরে 1993 সালের 18ই ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা থানার গণিপুর হাই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলাম। এর মধ্যে আমাদের সবথেকে বড় সাফল্য যে বিদ্যালয়কে, গণিপুর হাই স্কুলকে আমরা ইংলিশ মিডিয়ামে কনভার্ট করতে পেরেছি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। বাংলা মিডিয়ামের পাশাপাশি আমরা ইংলিশ মিডিয়ামেও এখন বিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে। ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS সেটাও আমরা চালু করেছি এবং সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলে কম্পিউটার শিক্ষার জন্য রাজীব গান্ধী সাক্ষরতা মিশনের দ্বারা পরিচালিত কম্পিউটার শিক্ষার একটা কেন্দ্র এবং স্পোকেন ইংলিশের একটা কেন্দ্র আমার শুরু করা হয়েছে খুব রিসেন্টলি। শুধু যে শিক্ষকতা করি তা নয়, তার সঙ্গে সঙ্গে আমি এলাকার উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য কী করছি আমি এইটা অবশ্যই দরকার যে আমি একজন শিক্ষকতা করলাম, কিছু দিন মাস্টারি করলাম, শিক্ষকতা করলাম, এটাই সব থেকে বড় না। তুমি সমাজের জন্য কি করলে, শিক্ষা সংক্রান্ত তুমি কি ধরনের তোমার অবদান আছে আমাদের সমাজে, সেই দিক দিয়ে আমি 10 বছর এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রধান পরীক্ষক, জীবন বিজ্ঞানের প্রধান পরীক্ষক ছিলাম। আমি মহেশতলা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার 10 বছর 11 বছর আমি সেন্টার ইনচার্জ হিসাবে কাজ করেছি। মাধ্যমিক পরীক্ষার সেন্টার সেক্রেটারি থেকে হয়েছি এবং আমাদের রবীন্দ্রমুক্ত পশ্চিমবঙ্গ সরকারের যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়, তার আমাদের এখানে সেন্টার ইনচার্জ হিসাবে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমি পশ্চিমবঙ্গ সরকারের বয়স্ক শিক্ষা কেন্দ্র বেলেঘাটায় একটা অফিস আছে, সেই বেলেঘাটার অফিসে
আমি কয়েকটা বই লেখার জন্য, মানে অ্যাডাল্ট এডুকেশন সাক্ষরতা মিশনের কয়েকটা বই আমি লিখেছি, এবং তার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত আছি। আমি বর্তমানে গণিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ছিলাম, এখন বর্তমানে পিআই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন হয়ে আছি। আমি গণিপুর হাই স্কুলে মর্নিং শিফটের একটা বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছি এবং সেটা ইংলিশ মিডিয়ামে। আমি মহেশতলা স্কুল ফর গার্লস, সেখানে দীর্ঘদিন আমি ওই কমিটির অন্যতম সদস্য, এবং ওদের যে ট্রাস্টি বোর্ড আছে তার সদস্য হিসেবে আছি, এবং পরামর্শদাতা, যাতে করে এডুকেশন প্রসার লাভ করে। সেইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের জাজ হিসাবে বিভিন্ন সময় যাই, এবং মহেশতলা পৌরসভা আমাকে জাজ হিসাবে বিভিন্ন পূজা পরিক্রমাতে আমাকে বিভিন্ন সময় ডাকে। তাছাড়াও বয়েজ স্কাউট অফ বেঙ্গল, আমার সাউথ সুবারবান শাখা, বয়েজ স্কাউট অফ বেঙ্গল, মহেশতলা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, সেখানেও আমি প্রেসিডেন্ট হিসেবে আছি। নবজাগরণ বলে একটি এনজিও আছে, তাদের সঙ্গে আমরা যুক্ত আছি। আমি রোটারি ক্লাব থেকে সম্মানিত হয়েছি। এছাড়া আমি অ্যাডামাস ইউনিভার্সিটি, তারাও আমাকে সম্মানিত করেছেন 2017 সালে সম্মানিত করেছেন। এক্সিলেন্স ইন এডুকেশন এই সম্মানে ভূষিত করেছেন। আমাদের বয়েজ স্কাউট অফ বেঙ্গল, তারা আমাকে সম্মানিত করেছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন এডুকেশন এই হিসাবে 2016 সালে। এইভাবে আমি বিভিন্ন সংস্থার সঙ্গে, বিশেষ করে এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত হয়েছি। আমার নিজস্ব কিছু লেখাও পাবলিশ করেছি আমি। তার মধ্যে জীবন বিজ্ঞানের গল্প হিসাবে একটি বই প্রকাশ হয়েছে। আমার একটি বই প্রকাশ হয়েছে শিক্ষা বিজ্ঞানের গল্প। আমি নিজস্ব আমার যে থিসিস আমি পিএইচডির জন্য করেছি, এটা বলা হয়নি আমার, যে আমি স্যার গণিপুর হাই স্কুল থেকে অবসর কোন সালে? গণিপুর হাই স্কুল থেকে আমি 2020 সালের 31শে জানুয়ারি আমি অবসর গ্রহণ করেছি। আচ্ছা, তারপরে কি আপনি অন্য শিক্ষা সংস্থার সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, তার সাথে যেহেতু আমি দেখেছি যে আমার শিক্ষার আমার যেটুকু সম্বল, যেটুকু আমি জ্ঞান আহরণ করেছি, সেটা যদি ছড়িয়ে না দিতে পারি, সেটা যদি আমি আমার ছাত্রদের মধ্যে, তাহলে সেটা ঠিক হবে না। এবং নলেজ ট্রান্সফার একটা কথা আছে আমাদের এডুকেশনে, সেই নলেজ ট্রান্সফারের জন্য আমি বিভিন্ন বিএড কলেজ, আমি সোনারপুর দেবনারায়ণ শিক্ষা সদন বিএড কলেজের 2 বছর বিএড ক্লাসে পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম। ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেখানেও প্রায় 1 বছর আমি এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। কিন্তু যাতায়াতের অসুবিধার জন্য এবং আমার শরীর খারাপের জন্য আমি সেসব ছেড়ে দিয়ে বর্তমানে জর্জ কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, আমাদের মোল্লার গেটের কাছে জলকলে, যে সেখানে অপটিমেট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বর্তমানে কর্মরত। স্যার, আমরা যেটা জানতে পারলাম, আগামী দিনের শিক্ষকদের উদ্দেশ্যে আপনি একটা খুব মূল্যবান বই লিখেছেন, স্কুল ম্যানেজমেন্ট, মূলত টিচারদের জন্য। সেই ব্যাপারে আপনি কিছু বলুন স্যার। না, আমার রিসার্চের, আমি যখন পিএইচডি করি, রিসার্চের প্রধান বিষয়টাই ছিল যে স্কুল ম্যানেজমেন্ট। এখন বর্তমানে ওইটাকেই আমি
আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের জন্য সেটাকে কিছু কিছু মডার্নাইজ করে সেকেন্ডারি স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস প্রেজেন্ট সিনারিও এই হিসাবে একটা বই প্রকাশ করেছি, বছর 2-3 হলো। তো সেখানে মেন আমার শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে এটাই জানানো, সেটা যদি তারা ফলো করেন তাহলে স্কুল ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে চলবে। স্কুলের বর্তমান পরিকাঠামোয় আমরা দেখছি যে একদিকে যেমন টিচারদের ক্রাইসিস, অন্যদিকে হচ্ছে যে ম্যানেজমেন্টের বিভিন্ন দিকে মেনটেন করা, ডিসিপ্লিন আনা, তারপরে হচ্ছে যে বিদ্যালয়ের পরিকাঠামো ঠিকঠাক করা, হ্যাঁ, এই জায়গাগুলো টিচার এবং হেডমাস্টার হেডমিস্ট্রেসদের কিছুটা অবহিত করার জন্য এই বইটা লেখা, এবং তার থেকে কি করে আমরা একটা সলিউশন পাবো সেই জায়গাটারও একটা ধারণা দেওয়া আছে ওই বইটির মধ্যে। দীর্ঘ 38 বছর শিক্ষকতা করার পর যারা আগামী দিনের টিচার, আগামী দিনের শিক্ষক, তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা? বার্তা বলতে আমরা যে সময়কার শিক্ষক এবং সেই সময়ের আমাদের যে একটা ডেডিকেশন ছিল, আমি আমার ক্ষেত্রেই বলছি না, এরকম বহু শিক্ষক আছেন, ডেডিকেটেড শিক্ষক আছেন যারা এইভাবে আমাদের বিদ্যালয়কে সেকেন্ড হোম মনে করতেন। তা আমি চাইছি আমাদের যে বর্তমান শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও যেন সেই ডেডিকেশনটা আসে, সেখানেও তারা যেন আমাদের বিদ্যালয়গুলোকে সেকেন্ড হোম বলে মনে করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান যেটা বাস্তব সেটা বলতেই হয়, বলতে কুণ্ঠা বোধ করছি যদিও, কিন্তু এটাই বাস্তব। এখন টিচাররা আসেন চাকুরি করতে, শিক্ষকতা করতে না। এটা আমার বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। কারণ হচ্ছে যে আমার শিক্ষকদের ছেলেমেয়েরা পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুলে, বড় বড় স্কুলে, কিন্তু আমার বিদ্যালয়ের এই অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু সেইভাবে সেই ট্রিটমেন্ট পাচ্ছে না। আমরা চেষ্টা করছি যে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানে শিক্ষার একটা জায়গায় নিয়ে যেতে, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির জন্য এই আজকে শিক্ষক নেই, শিক্ষকদের মানসিকতা চেঞ্জ, এবং তার সঙ্গে সঙ্গে সরকারি অনুদান, তো সরকারিভাবে পাঠ্যপুস্তক নিয়ে আসা বা বিভিন্ন কারণে আমাদের শিক্ষার মান কিন্তু অনেক কমে যাচ্ছে। এবং আগামী দিনে আমরা যদি এটা না ধরতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার একটা করুণ দশা কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে। তাই সকলের কাছে অনুরোধ, আমরা যারা শিক্ষকতা এর মধ্যে আছি, শিক্ষকতার মধ্যে আছি, তারা যেন তাদের নিজস্ব ডেডিকেশন সহ, মানে আন্তরিকতা, এবং রবীন্দ্রনাথের একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি যদি সম্পূর্ণরূপে উজাড় করে না দিই, আমার যে ভিতরের যে শিক্ষাটা আছে সেটা যদি উজাড় করে না দিই, আমার পাওয়াটাও থাকে অপূর্ণ। এটা রবীন্দ্রনাথের কথাটা এটা একটু মনে পড়িয়ে দিলাম সকলের কাছে। যারা শিক্ষকতার প্রফেশনে আছেন তারা যেন আরেকটু বেশি আমাদের এই অঞ্চলে এবং গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের আরও বেশি আমরা ইনভলভমেন্ট আশা করছি, এবং আমাদের পশ্চিমবাংলা তথা আমাদের এলাকার বাচ্চারা যাতে সুন্দর একটা জীবন পায় শিক্ষা দিয়ে, এবং শিক্ষা ছাড়া তো আর অন্য কোনো রাস্তা নেই আমাদের জীবনের উন্নতি করার। তাই এইটাই আমার একমাত্র অনুরোধ সকলের কাছে। ধন্যবাদ স্যার। দীর্ঘ 40 বছর ধরে আপনি এরকম অনেক স্টুডেন্ট তৈরি করেছেন, আজকের দিনে তারা অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত। তো আপনার আগের
এবং এখনকার দিনে ছাত্রছাত্রীদের নিয়ে আপনার কি মনে হয়, ছাত্রছাত্রীদের কি পড়াশোনার মান কমে যাচ্ছে নাকি না তাদের অধ্যবসায়টা কমে যাচ্ছে, সেই ব্যাপারে আপনি কিছু বলুন স্যার। প্রথমেই যেটা বলতে হয়, তখনকার দিনের ছাত্ররা বেশ কিছু ছাত্র আমার প্রতিষ্ঠিত হয়েছে। কেউ পিজি হসপিটালের ডাক্তার, কেউ বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার, এরকম বহু ছাত্র আছে যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা বিভিন্ন প্রফেশনে তারা সফল হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে এডুকেশন যেন কোনো একটা জায়গায় একটা ঘাটতি দেখা দিচ্ছে, যে ড্রপ আউটের সংখ্যা এবং ছাত্রদের পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ, সেই আগ্রহটা ভীষণভাবে কমে গেছে। এটার কারণ অনেক রকম কারণ, আমরা অনেক ফ্যাক্টর বলা যায়, অনেক আমাদের রয়েছে, মানে দিক আছে, যে দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়তো এই অবসর হবে না। কিন্তু মেন যেটা, প্রধান যেটা, আমার পরিকাঠামো দিক দিয়ে আমাদের বিদ্যালয়গুলি এখন একটা সমস্যার মধ্যে রয়েছে। পরিকাঠামোর দিক দিয়ে টিচার নেই, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের ছাত্রদের মধ্যে একটা অনিশ্চয়তার চিন্তাভাবনা কাজ করছে, যে লেখাপড়া করে পরবর্তীকালে আমরা কি করব, হ্যাঁ, এই একটা। এবং গার্জেনদের মধ্যেও পড়াশোনার প্রতি যে তাদের সন্তানদের একটা ইচ্ছাটাকে রূপ দেওয়া, সেই হয়তো ইকোনমিক কন্ডিশনও হতে পারে বা অন্যান্য কন্ডিশনও হতে পারে, কিন্তু গার্জেনরাও সেইভাবে এগিয়ে আসছেন না। আর আরও একটা আমার আছে, যে বর্তমানে ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি পড়াশোনা করছে, এবং এটা একটা গুড সাইন। কিন্তু ছাত্রদেরও পড়াশোনার যে জায়গাটা, সেটা তৈরি করতে হবে। সেখানেও তাদেরকে বলতে হবে যে আমরা মা বাবাকে বলতে হবে যে আমরা চিরদিন থাকবো না, তোমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। সেই এটা হচ্ছে যে রাস্তাটা বদলে দেওয়া। এখন আমি মনে করি যে কারিগরি শিক্ষায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আছে। পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের বিদ্যালয়গুলিতে কারিগরি শিক্ষার উপরে জোর দেওয়া উচিত। কম্পিউটার শিক্ষা, কারিগরি শিক্ষা, বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল শিক্ষা, তারপরে হচ্ছে টেকনোলজির বিভিন্ন কম্পিউটার থেকে শুরু করে আমাদের যে ইলেকট্রিক্যাল, কেমিক্যাল বা হচ্ছে মেকানিক্যাল, এই সমস্ত স্ট্রিমগুলোকে আরও বেশি জোর দেওয়া, আমাদের আইটিআইগুলোকে আরও বেশি সক্রিয় করা, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও বেশি সক্রিয় করা, আমাদের গ্রামভিত্তিক যে সমস্ত জায়গা আছে সেখানে এগ্রিকালচারের ওপর জোর দেওয়া, টেকনোলজির ওপর জোর দেওয়া, কম্পিউটার সায়েন্সের ওপর জোর দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশটার ওপর জোর দেওয়া। আমাদের ছেলেরা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা এখনও পর্যন্ত বেশ কিছু বিদ্যালয় আছে যেখানে দেখা যাবে যে ছাত্র সংখ্যা নেই। কারণটা হচ্ছে যে ম্যাক্সিমাম তারা ইংলিশ মিডিয়ামের দিকে, তারা ইংলিশ মিডিয়ামের স্কুলে ভর্তি হচ্ছে, কিন্তু বর্তমানে বাংলা মিডিয়ামে তারা ভর্তি হতে চাচ্ছে না। সেখানেও ওই একই কারণ, সেটা হচ্ছে যে ইংলিশের ওপরে বাবা মায়ের একটা আলাদা ফ্যাসিনেশন আর এসে গেছে, এবং তারা জানছে যে আমরা কষ্ট হলেও তাদেরকে যদি দুটো ইংরাজি শেখাতে পারি, যেটার মাধ্যমে বিশাল একটা পৃথিবীর দরজা খুলে যাবে, এটা তারা মনে করছে। যার ফলে আমি মনে করি যে ইংলিশ মিডিয়াম, আমাদের বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম প্রত্যেকটি স্কুলে, বিদ্যালয়ে চালু করার দরকার আছে। 2025-এর মহেশতলা সাহিত্য সংস্কৃতি পরিষদের তরফ থেকে আপনাকে মহেশতলার গর্ব হিসেবে আমরা সম্মান দিচ্ছি। তো এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? আমি প্রথমেই মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমার মতন একজন সামান্য শিক্ষককে তারা সম্মানিত করছেন। আমি খুব কৃতজ্ঞ, ধন্য। সকলকে আমার পক্ষ থেকে অনেক
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। সাংস্কৃতিক চর্চা করছে তা নয়, এখানে একটা বইমেলাও করছে। সেই বইমেলাটাকে আমাদের এখনকার নতুন এই প্রজন্মকে বইমুখীকরণ করার জন্যই আমার এই এদের সঙ্গে সাংস্কৃতিক পরিষদের সম্পাদক ডক্টর রবীন মণ্ডল সহ সভাপতি ডক্টর মুকুল মণ্ডল, আমাদের চেয়ারম্যান ডক্টর সুজীব কর, এদের সঙ্গে আমার এইটাই একসঙ্গে থাকার এইটাই বলেছিলাম যে এলাকায় আমাদের যে প্রজন্ম, একবারে নবপ্রজন্ম, তারা মোবাইল ছাড়া কিছু দেখে না, মোবাইল থেকে বিরত হয়ে যেন বইমুখী তারা হয়, এইটাই আমাদের উদ্দেশ্য। এবং আমার মনে করি এই ধরনের চর্চার মধ্য দিয়ে আমাদের এলাকার বিশেষ করে এই যে এলাকাটায় আমরা থাকি সেখানে তাদের পড়াশোনার একটা পরিবেশ নতুন করে তৈরি হোক, এটাই আমার উদ্দেশ্য। মহেশতলা সাহিত্য সংস্কৃতি পরিষদের তরফ থেকে স্যার আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা চাই আমাদের সংস্কৃতি পরিষদে আপনি ছাতা হিসেবে আমাদের যেভাবে গাইড করছেন সেভাবে গাইড করুন এবং আমাদের সঙ্গে চলুন। সকলকে ধন্যবাদ, নমস্কার।